আয়কর বা ইনকাম ট্যাক্স নিয়ে যখনই কথা হয় আমাদের অনেকের মাথায় নানা রকম প্রশ্ন ঘুরপাক খায়। তার মধ্যে একটা খুব সাধারণ প্রশ্ন হলো, আমাদের সব ধরনের আয়ের উপরেই কি কর দিতে হয়? আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব কোন কোন আয়কে কর মুক্ত রাখা হয়েছে। এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব করমুক্ত আয়ের বেসিক কিছু বিষয়। তারপর দেখব অবসর আর সঞ্চয় থেকে আয়ের ক্ষেত্রে কী নিয়ম আছে। তারপর আসবে চাকরি আর ব্যবসা থেকে আয়, বিশেষ কিছু খাত আর রেমিটেন্সের কথা। আরও কিছু করমুক্ত আয়ের উদাহরণও থাকবে। আর সবশেষে আমরা পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেব। আচ্ছা, তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। করমুক্ত আয় নিয়ে একদম প্রাথমিক ধারণাটা আগে পরিষ্কার করে নিই। এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো যে আয়টা কর মুক্ত, সেটার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না ঠিকই, কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে কিন্তু এটা অবশ্যই দেখাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশ, বেসিক নিয়মটা তো আমরা জানলাম। এবার চলুন দেখি কোন কোন খাতের আয় এই করমুক্ত সুবিধার আওতায় পড়ে। প্রথমেই কথা বলা যাক অবসর আর সঞ্চয় থেকে পাওয়া আয় নিয়ে, যেটা আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় সুরক্ষা। দেখুন, সরকার চায় আমরা যেন দীর্ঘমেয়াদে টাকা জমাই, আর তাই বিভিন্ন ধরনের অবসর তহবিল থেকে যে টাকাটা পাওয়া যায় সেটার উপর ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। যেমন ধরুন সরকারি পেনশন ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের অন্যান্য স্কিম। এগুলো থেকে পাওয়া টাকাটা করমুক্ত হওয়ায় অবসর জীবনে এটা কিন্তু একটা বিরাট আর্থিক স্বস্তি দেয়। অ্যামাউন্টটা দেখুন একবার, ২.৫ কোটি টাকা। ভাবা যায়, একটা স্বীকৃত গ্র্যাচুইটি ফান্ড থেকে যদি কেউ এই পরিমাণ টাকাও পায়, তার পুরোটার ওপরেই কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। এটা চাকরিজীবীদের জন্য যে কি বিরাট একটা সুবিধা তা বলার অপেক্ষা রাখে না। শুধু যে রিটায়ারমেন্ট ফান্ড তাই নয়, কিছু নির্দিষ্ট সেভিংস ইনস্ট্রুমেন্টেও কিন্তু কর ছাড় আছে। যেমন যারা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থেকে যে সুদটা আসে সেটার উপর কোনো কর দিতে হয় না। ওকে, অবসর জীবনের সুরক্ষা নিয়ে তো কথা হলো। এবার চলুন আমাদের কর্মজীবনের আয়ের দিকে একটু নজর দিই। অনেকেই হয়তো ভাবেন চাকরি বা ব্যবসা থেকে যা আয় হয় তার সবটার উপরেই ট্যাক্স দিতে হয়, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। যারা চাকরি করেন তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড কর ছাড়ের ব্যবস্থা আছে। নিয়মটা হলো তাদের মোট বেতনের ১/৩ অথবা ৪.৫ লাখ টাকা, এই দুটোর মধ্যে যেটা কম হবে সেই পরিমাণ আয় করমুক্ত হিসেবে ধরা হবে। এবার আসি ব্যবসা প্রসঙ্গে, বিশেষ করে এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথায়। এখানে একটা দারুণ উদ্যোগ চোখে পড়ে। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যেখানে অন্যান্য ব্যবসার জন্য করমুক্ত টার্নওভারের সীমা ৫০ লাখ টাকা, সেখানে নারী মালিকানাধীন ব্যবসার জন্য এই সীমাটা কিন্তু ৭০ লাখ টাকা পর্যন্ত। এটা নিঃসন্দেহে একটা বড় সাপোর্ট। আচ্ছা, করমুক্ত আয়ের কথা বললে এখন যে সেক্টরটার কথা না বললেই নয়, সেটা হলো আমাদের আইটি ও ফ্রিল্যান্সিং সেক্টর। এটা কিন্তু করমুক্ত আয়ের একটা বিশাল বড় ক্ষেত্র। আর এই লিস্টটা কিন্তু অনেক লম্বা। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট বানানো, গ্রাফিক্স ডিজাইন, কল সেন্টার, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আর অবশ্যই আইটি ফ্রিল্যান্সিং, এরকম মোট ২৭টা সেবা এই সুবিধার আওতায় পড়ে। এর মূল উদ্দেশ্যই হল দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করা আর তরুণদের জন্য নতুন নতুন কাজের সুযোগ তৈরি করা। আইটি সেক্টরের পর এবার চলুন কিছু বিশেষ খাত আর রেমিটেন্সের দিকে নজর দেওয়া যাক। এখানেও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং কর ছাড়ের সুযোগ আছে। যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে উপার্জন করা টাকা যদি বৈধ চ্যানেলে মানে ব্যাংকিং চ্যানেলে দেশে আনা হয়, তাহলে সেই আয়ের উপর কোনো কর দিতে হয় না। শুধু তাই নয়, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড বা $ডলার প্রিমিয়াম বন্ডের মতো বিভিন্ন বন্ড থেকে যে মুনাফা আসে সেটাও কিন্তু সম্পূর্ণ করমুক্ত। এর পিছনে কারণটা খুব পরিষ্কার, প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত করা, যেটা আমাদের দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে বিরাট ভূমিকা রাখে। এটা একটা বিশেষ বিধান। দেশের
3টি পার্বত্য জেলা মানে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাসকারী ক্ষুদ্র জাতির সত্তার মানুষেরা যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে আয় করেন তাহলে সেই আয়ের ওপর তাদের কোনো কর দিতে হবে না। ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নকে সাপোর্ট দেওয়ার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। তো আমরা বড় বড় কয়েকটা খাত নিয়ে কথা বললাম, কিন্তু করমুক্ত আয়ের তালিকাটা কিন্তু এখানে শেষ হচ্ছে না। চলুন আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরুন, যারা পুরোপুরি কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের জন্য বছরে 2 লাখ টাকা পর্যন্ত কৃষি আয় করমুক্ত। আবার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে যে ভাতা পাওয়া যায় সেটাও করমুক্ত, সরকার থেকে পাওয়া কোনো পুরস্কার বা পদকের ওপরও কোনো কর নেই। এমনকি বৃদ্ধাশ্রম পরিচালনা থেকে আয় বা হস্তশিল্প রপ্তানি থেকে আয়ের মতো বিষয়গুলো কর ছাড়ের আওতায় পড়ে। অর্থাৎ কৃষি থেকে শুরু করে সমাজ কল্যাণ পর্যন্ত অনেক কিছু এর মধ্যে আছে। আচ্ছা, আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন সবশেষে চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। আমাদের ঠিক কি কি বিষয়ে মাথায় রাখতে হবে? খুব সহজ কয়েকটা ধাপ। প্রথমত, আপনার আয়ের সব উৎসগুলো আগে খুঁজে বের করুন। দ্বিতীয়ত, চেক করে দেখুন এর মধ্যে কোনগুলো করমুক্ত আয়ের ক্যাটাগরিতে পড়ে। তৃতীয়ত, যেটা খুব জরুরি, আপনার ট্যাক্স রিটার্নে করমুক্ত আয়ের ঘরে এই আয়টা উল্লেখ করুন। আর সবশেষে শুধুমাত্র করযোগ্য আয়ের উপরই কর পরিশোধ করুন। এই সহজ ধাপগুলো মেনে চললেই কিন্তু আপনি আইনসম্মতভাবে আপনার করের বোঝা কমাতে পারেন এবং কোনো আইনি জটিলতাও এড়াতে পারবেন। তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? প্রথমত, আমাদের সব আয় কিন্তু করযোগ্য নয়। দ্বিতীয়ত, সঠিকভাবে ট্যাক্স ফাইল করার জন্য কোন কোন আয়ে ছাড় আছে সেটা জানাটা খুব জরুরি। আর সবশেষে যেটা বারবার বলছি, করমুক্ত আয় হলেও সেটা অবশ্যই রিটার্নে দেখাতে হবে। এই বিষয়গুলো জানা থাকলে কিন্তু একজন করদাতা হিসেবে নিজের আর্থিক পরিকল্পনা করাটা অনেক সহজ হয়ে যায়। তো সব জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে তথ্যগুলো আমরা আজকে জানলাম, এগুলো জানার পর আপনার পরবর্তী আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়ায় ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে হয়? উত্তরটা কিন্তু আপনার নিজের কাছেই।